এসএসসি 26, 27, 28 জীবনী শক্তি অধ্যায়ের শ্বসন মাত্র 20 মিনিটে তোমাকে ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো। অর্থাৎ এমন ভাবে পড়াবো তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে পড়াইতে পারবা এবং তুমি তোমার বইতে যা লেখা আছে তার থেকেও বেটার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তোমার হয়ে যাবে। তোমাদের বইও এত জিনিস গুছানো নাই যেটা আমি তোমাদেরকে গুছায় পড়াবো মাত্র 20 মিনিটে। তো চলো শুরু করি। তো প্রথমেই শ্বসন বা রেসপিরেশন। আচ্ছা, শ্বসনের মেইন জিনিসটা কি? যে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সিম্পল যদি কথা বলি। কিন্তু আসলে তোমরা কি জানো যে শ্বসনকে আসলে দুই ভাগে ভাগ করা যায়? একটা সবাত শ্বসন আর একটা অবাত শ্বসন। ঠিক আছে, সবাত শ্বসন মানে স মানে সহ, বাত মানে বাতাসের অক্সিজেন। তার মানে সবাত শ্বসন বলতে বোঝাচ্ছে বাতাসের অক্সিজেন সহজেই শ্বসন হয়, সেটাকে সবাত শ্বসন বলে। তার মানে সবাত শ্বসনের জন্য বাতাসের অক্সিজেন অপরিহার্য। ক্লিয়ার? আর অবাত শ্বসন, অ মানে না, বাত মানে বাতাসের অক্সিজেন। তার মানে অবাত শ্বসন মানে বাতাসের অক্সিজেন দরকার হয় না। তার মানে যেই শ্বসন প্রক্রিয়াতে বাতাসের অক্সিজেন দরকার হয় না তাকে অবাত শ্বসন বলে। তো বুঝতেই পারতেছো মানুষ সহ উন্নত প্রাণীগুলা কোন ধরনের শ্বসন সম্পন্ন করে? সবাত শ্বসন সম্পন্ন করে। তাইলে অবাত শ্বসন কারা করে? অক্সিজেন ছাড়া শ্বসন কারা করে? অনুন্নত কিছু ব্যাকটেরিয়া আছে, ইস্ট আছে। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া, ইস্ট এগুলো অবাত শ্বসন করে। পরীক্ষা এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া, ইস্ট এই সমস্ত জিনিসগুলো অবাত শ্বসন সম্পন্ন করে। ওকে, এবার আসো তাহলে সবাত শ্বসনের আমরা বিক্রিয়াটা দেখি। যেহেতু সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন হয়, তাহলে শ্বসন প্রক্রিয়াতে আসলে কি হয় বলতো? শ্বসন প্রক্রিয়াতে আসলে খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। আচ্ছা ভাইয়া, খাদ্যবস্তু জারিত হয় এই জিনিসটার মানে তো বুঝলাম না। এই যে আমরা যে বিভিন্ন খাবার খাই, সেই খাবারগুলা দিন শেষে আমরা ধরে নিই যে গ্লুকোজ আকারে আমাদের শরীরে কি হয়? শোষণ হয়, তাই না? আমরা জানি যে খাবার, যত টাইপের খাবার খাই বা শর্করা জাতীয় খাদ্য খাই, সেটা আমাদের দেহে আসলে গ্লুকোজ আকারে শোষিত হয়। তাহলে এই যে খাবারগুলা গ্লুকোজ আকারে শোষিত হয়, তাহলে আমি ধরে নিচ্ছি যে গ্লুকোজকে আমি শ্বসনিক বস্তু ধরে নিচ্ছি। শ্বসনিক বস্তু কি? শ্বসনিক বস্তু যেই বস্তুকে শ্বসন প্রক্রিয়াতে ভেঙে শক্তি পাওয়া যায় ওই বস্তুকে শ্বসনিক বস্তু বলে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে শর্করা জাতীয় খাদ্য আমাদের শরীরে গ্লুকোজ আকারে শোষিত হয়, গ্লুকোজ আকারে আমাদের কোষের ভিতরে চলে যায়, দেন সেই গ্লুকোজকে আমরা ভেঙে শক্তি পাই। এই জন্য এখানে গ্লুকোজ শ্বসনিক বস্তু হিসেবে আমরা ধরে নিচ্ছি। ক্লিয়ার? ঠিক আছে, তবে আরো শ্বসনিক বস্তু থাকতে পারে। গ্লুকোজ ছাড়াও আমাদের শরীরে আরো বিভিন্ন ধরনের শ্বসনিক বস্তু থাকতে পারে, তবে 9-10 লেভেল আমরা গ্লুকোজকেই শ্বসনিক বস্তু ধরে নিব। আচ্ছা, এখন গ্লুকোজের সংকেত কি এটা আমরা সবাই জানি, C6H12O6। তাহলে আমরা বারবার বলতেছি যে শ্বসন প্রক্রিয়াতে খাদ্যবস্তু তথা গ্লুকোজ জারিত হয়। আচ্ছা, কেন গ্লুকোজ জারিত হয়? এটা খুবই সিম্পল। যেমন তোমরা কেমিস্ট্রিতে পড়বা অক্সিজেন একটা জারক পদার্থ। আমি তোমাদেরকে কেমিস্ট্রির বেশ কিছু শর্টকাট দেখাইছিলাম, বেশ কিছু বেসিক দেখাইছিলাম। তো অক্সিজেন একটা জারক পদার্থ। বলো, একটা জারক পদার্থ অন্যজনকে কি করে? জারিত করে। তাহলে যেহেতু এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া আর অক্সিজেন একটা জারক পদার্থ, তার মানে অক্সিজেন একে জারিত করবে, দ্যাট মিন্স গ্লুকোজ জারিত হয়। বুঝছো? এমনও বুঝতে পারো বা আরেকটা কাজ তুমি বুঝতে পারো। দেখো, এই গ্লুকোজ থেকে বিক্রিয়ার পর কি হয়? এই গ্লুকোজ থেকে তোমার বিক্রিয়ার পরে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। গ্লুকোজ থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে সেই ক্ষেত্রে দেখো তো, গ্লুকোজে হাইড্রোজেন ছিল কিন্তু আমার এখানে হাইড্রোজেন নাই। তোমরা কি জারণ বিজারণের কনসেপ্ট জানো? জারণ বিজারণের কনসেপ্ট জারণ মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া। এটা আধুনিক ধারণা, কিন্তু আগেকার দিনে জারণ বলতে বুঝাইতো কোনো কিছুর সাথে হয় অক্সিজেন যুক্ত হবে, নয়তো হাইড্রোজেন বের হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আগেকার দিনের ধারণা অনুযায়ী জারণ মানে কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়া অথবা হাইড্রোজেন বের হয়ে যাওয়া। তো তুমি বিক্রিয়াতে দেখো তো, এই গ্লুকোজ থেকে দেখো এই হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি বের হয়ে গেছে। গ্লুকোজ থেকে হাইড্রোজেন বের হয়ে দেখো সেটা কার্বন ডাই অক্সাইড হয়ে গেছে। দেখো, কার্বন ডাই অক্সাইডে কোনো হাইড্রোজেন নাই। তার মানে গ্লুকোজ থেকে কার্বন ডাই অক্সাইড হয়েছে, সেই কার্বন ডাই অক্সাইডে কোনো হাইড্রোজেন নাই। তার মানে আমরা বুঝতেছি যে বিক্রিয়া করে এখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেছে। হাইড্রোজেন বের হওয়া মানে জারণ। সো তুমি যেমনি বুঝো না কেন, আসলে এখানে খাদ্যবস্তু জারিত হয়। ঠিক আছে? ওকে, হয়ে কি হয়? কার্বন ডাই অক্সাইড পানি এবং শক্তি উৎপন্ন করে, এটিপি আকারে শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা একটু তোমাদের দেখতে হবে। তাহলে এক অণু গ্লুকোজ বা 1 মোল গ্লুকোজকে সম্পূর্ণ জারিত করতে আমার 6 মোল অক্সিজেন লাগে, বা 1 অণু গ্লুকোজকে জারিত করতে 6 অণু অক্সিজেন লাগে। ঠিক আছে, এইভাবে তুমি চিন্তা করতে পারো। তাহলে 1 মোল গ্লুকোজকে জারিত করতে 6 মোল অক্সিজেন লাগে এনজাইমের সাহায্যে। 6 মোল কার্বন ডাই অক্সাইড, 6 মোল পানি এবং 38টা এটিপি উৎপন্ন। এগুলো একটু মনে রাখতে হবে, এমসিকিউতে আসবে। তাহলে 38টা এটিপিতে টোটাল শক্তি কত? 686 কিলো ক্যালোরি। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি যে তাহলে 1 মোল গ্লুকোজকে জারিত করলে আমি আলটিমেটলি 686 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি, বা 38টা এটিপি পাচ্ছি। এটিপির মধ্যেই শক্তিগুলো জমা থাকে। বুঝছো?
ক্লিয়ার? 9-10 লেভেল এইটুকু জানলেই হবে, বাট তোমাদের বই আসলে 686 বলা আছে। যাই হোক, এটা ইন্টার উঠলে শিখবে, এটা আসলে ভুল আছে, এটা আসলে 360 কিলো ক্যালোরি হবে, এটা ইন্টার উঠলে তুমি শিখবা আর কি, ঠিক আছে? তো এখন দরকার নাই। যাই হোক, তোমাদের বই অনুযায়ী 38টা এটিপি বা 686 কিলো ক্যালোরি হচ্ছে শক্তি উৎপন্ন হয়। তাইলে বিক্রিয়াটা কি মুখস্থ হয়ে গেছে? আর এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড কেন? কারণ দেখো, গ্লুকোজে 6টা কার্বন আর প্রত্যেকটা কার্বন ডাইঅক্সাইডে হচ্ছে একটা করে কার্বন। তাহলে এটাকে সমতাকরণ করার জন্য 6 দিয়ে গুণ করলেই যে এখানেও 6টা কার্বন, এখানেও 6টা কার্বন, বুঝতেই পারতেছো? তাহলে এই বিক্রিয়াটা আমরা বুঝলাম, কঠিন করার কিছু নাই। এরপরে চলে আসো সবাত শোষণ। তাহলে প্রথমে আমরা সবাত শোষণ পড়াবো, দেন লাস্ট অবাত শোষণ পড়াবো। তাহলে সবাত শোষণের ক্ষেত্রে 4টা ধাপ আছে। প্রথম ধাপটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস কোথায় হয়? এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়, ঠিক আছে? ওকে, এবার আসো, এই গ্লাইকোলাইসিস শব্দটা কি? এই গ্লাইকোলাইসিস শব্দটাকে তুমি যদি ভেঙে ফেলো, তুমি আসলে দুইটা শব্দ পাবা। একটা হচ্ছে গ্লাইকো, গ্লাইকো বলতে আসলে গ্লুকোজকে বোঝাচ্ছে, আর লাইসিস মানে ভেঙে ফেলা বা বিশ্লেষণ করা। তার মানে গ্লাইকোলাইসিস শব্দটার অর্থ হচ্ছে গ্লুকোজকে ভেঙে ফেলা। তার মানে গ্লাইকোলাইসিস হচ্ছে এমন একটা বিক্রিয়া, যেই বিক্রিয়াতে ঘুরে ফিরে দিন শেষে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, বুঝছো? লাইসিস মানে কোনো কিছুকে ভেঙে ফেলা বা বিশ্লেষণ করা, আর গ্লাইকো মানে গ্লুকোজ। তার মানে গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত করাকেই অ্যাকচুয়ালি এই জন্য নাম দিছে গ্লাইকোলাইসিস, বুঝছো? শব্দের অর্থ বুঝলে বায়োলজি পানির থেকেও সহজ। ওকে, তার মানে এখানে গ্লুকোজ ভেঙে বা গ্লুকোজ লাইসিস হয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, ঠিক আছে? এখন আসো, তাহলে গ্লুকোজ থেকে যখন পাইরুভিক অ্যাসিড হয়, পাইরুভিক অ্যাসিডের সংকেতটা কি দেখো একটু। CH3 বন্ধন C, ডাবল বন্ধন O, বন্ড COOH। দেখো, পাইরুভিক অ্যাসিড দিন শেষে এটা একটা জৈব অ্যাসিড। তাহলে বলো তো, তুমি কেমিস্ট্রিতে খনিজ সম্পদ ও জীবাশ্ম চ্যাপ্টারে পড়ছো, সকল জৈব অ্যাসিডের ক্ষেত্রে COOH থাকবে। তো এখানে COOH থাকবে, যেহেতু এটা একটা জৈব অ্যাসিড। সাথে মনে রাখবে, এখানে কার্বন, অক্সিজেন আর একটা দ্বিবন্ধন থাকবে, আর একটা CH3 থাকবে। তার মানে পাইরুভিক অ্যাসিড আসলে কয় কার্বন বিশিষ্ট? পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এখন এখান থেকে সরাসরি পাইরুভিক অ্যাসিডের সংকেত আসে, যেটা তোমাদের বইয়ে সরাসরি বলা আছে C3H4O3। দেখো তো, এখানে কার্বন কয়টা? 3টা, তাহলে C3। হাইড্রোজেন কয়টা? এখানে 3টা, এখানে একটা, তাহলে কয়টা হইলো? 4টা হাইড্রোজেন। অক্সিজেন কয়টা? দেখো, এখানে একটা, এখানে 2টা, 3টা, তাহলে C3H4O3 মিলছে। তাহলে এমনি মনে রাখবা, মনে রাখাটা আরো ইজি। আর যেহেতু সেটা একটা অ্যাসিড, জৈব অ্যাসিড, COOH থাকবে, সাথে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন থাকবে, মনে রাখবা, আর CH3 থাকবে, শেষ, একদম ইজি। এখন বলো তো, এক অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? দেখো, গ্লুকোজে কার্বন হচ্ছে 6টা, আর এখানে কার্বন হচ্ছে 3টা। তাহলে বলো তো, সমতাকরণ করার জন্য আমাকে কি করতে হবে? সামনে একটা 2 দিয়ে গুণ করলেই হবে, কারণ এখানে কার্বন 3টা, তাহলে 3 দুগুণে 6। তাহলে গ্লুকোজের কার্বন 6টা, এখানেও এখন কার্বন 6টা। তার মানে এখান থেকে আমি সহজেই বুঝতে পারতেছি যে এক অণু গ্লুকোজ থেকে আসলে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে এক অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়? 2 অণু। সমতাকরণ করলে খুব সহজেই বোঝা যাচ্ছে। ওকে, আর এটা করার সময় সাথে কি হয়? সাথে গ্লাইকোলাইসিসে হচ্ছে, তুমি মনে রাখবা, সব মিলায় হচ্ছে 4টা এটিপি উৎপন্ন হয়। এই গ্লাইকোলাইসিস হচ্ছে আসলে 9 ধাপের বিক্রিয়া, বুঝছো? এটা বড় ক্লাসে শিখবে, কলেজে উঠলে শিখবা। এখানে টোটাল আসলে 9 ধাপের একটা বিক্রিয়া হয়। এই 9 ধাপের বিক্রিয়াতে সব মিলায় হচ্ছে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়, এবং 4টা এটিপি উৎপন্ন হয়, আর 2টা হচ্ছে NADH+H+ উৎপন্ন হয়। NADH+H+ এর ফুল মিনিং কি? ফুল মিনিংটা একটু একবার বলি। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আর তার সাথে হাইড্রোজেন যুক্ত আছে, তার মানে এটা বিজারিত অবস্থায় আছে। আমি একটু আগে বলছি, কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ, আর কোনো কিছুর সাথে হাইড্রোজেন বের হয়ে যাওয়া মানে জারণ প্রক্রিয়া। তাহলে এখানে দেখো, এর সাথে হাইড্রোজেন যুক্ত আছে মানে এটা বিজারিত অবস্থায় আছে, এই জন্য এটাকে পড়তে হয় বিজারিত। হাইড্রোজেনের জন্য তুমি পড়বা বিজারিত অবস্থায় আছে, তাহলে বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, বুঝছো? ওকে, তাহলে এরকম 2টা NADH+H+ তৈরি হয়, আর 4টা এটিপি তৈরি হয়। তবে কাহিনী হচ্ছে, 4টা এটিপি তৈরি হইলেও সেখানে 2টা এটিপি খরচ হয়ে যায়। 4টা এটিপি তৈরি হইলেও আলটিমেটলি সেখান থেকে 2টা এটিপি খরচ হয়ে যায়। তাহলে কাটাকাটি করলে নিট কয়টা এটিপি উৎপন্ন হয়? নিট আসলে হচ্ছে 2টা এটিপি উৎপন্ন হয় গ্লাইকোলাইসিসে, ঠিক আছে? নিট 2টা এটিপি উৎপন্ন হয়, আর 2টা হচ্ছে NADH+H+ উৎপন্ন হয়, বুঝতে পারতেছো? তাহলে 4টা এটিপির মধ্যে 2টা তো খরচ হয়ে গেল। তাহলে কাটাকাটি করে আলটিমেটলি নিট 2টা এটিপি উৎপন্ন হয়, আর 2টা NADH+H+ তৈরি হয়। আচ্ছা, এরপরে চলে আসো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। পরের ধাপটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তাহলে অ্যাসিটাইল কোয়ে কোত্থেকে তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে, কারণ আমার গ্লুকোজটা অলরেডি কি হয়ে গেছে? পাইরুভিক অ্যাসিড হয়ে গেছে। তাহলে এখন পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে। কেমনে হবে দেখো, প্রথমে এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হবে। প্রথমে এখানে কি হবে? ডিকার্বক্সিলেশন। ভাইয়া, ডিকার্বক্সিলেশনটা তো কঠিন লাগলো। ডি মানে ডিলিট, কার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড, সহজ কথায় মনে রাখবা। তাহলে ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে ডিলিট করে দাও, মানে বের করে দাও।
তার মানে ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কোনো কিছু থেকে কার্বন ডাই অক্সাইড বের করে যাওয়া। অর্থাৎ এই পাইরুভিক অ্যাসিড থেকে এই যে এখন দেখো এখানে কিন্তু একটা কার্বন ডাই অক্সাইড আছে, COO মানে কি CO2, তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাওয়াকে বলে ডিকার্বক্সিলেশন। তাহলে প্রথমে ডিকার্বক্সিলেশন হইলো। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যদি এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় তাইলে কি হবে বলতো? CH3 বন্ড C ডাবল বন্ড O H হবে। দেখো CH3 C ডাবল বন্ড O H হবে। এখন এই যৌগটা হইলো, কারণ এখান থেকে কার্বন ডাই অক্সাইড ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে বের হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা হইলো। হওয়ার পর তারপরে আরেকটা বিক্রিয়া হবে যেটাকে তোমার বলা হচ্ছে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া। বলো, ডিকার্বক্সিলেশন মানে যদি কার্বন ডাই অক্সাইড বের করা হয়, ডিহাইড্রোজিনেজ মানে কি? হাইড্রোজেন বের করা। ডিহাইড্রোজিনেজ তার মানে হচ্ছে হাইড্রোজেন বের করা, ডি মানে বের করে দেওয়া, হাইড্রোজিনেজ মানে হাইড্রোজেন। তাহলে ডিহাইড্রোজিনেজ মানে এখন হাইড্রোজেন বের হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন বের হয়ে গেলে এই বিক্রিয়াস্থলে আরেকটা যৌগ আছে যাকে তোমার বলা হয় ওই যে কোএনজাইম সহ একটা যৌগ আছে, যে কোএ বলতে আসলে কোএনজাইম বোঝায়। তো কোএনজাইম সহ একটা যৌগ আছে, সেই যৌগের মধ্যেও দেখো একটা হাইড্রোজেন আছে। এটা তোমার লাগবে না, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, এগুলো ইন্টারে শিখবা। এই যৌগের মধ্যেও হাইড্রোজেন আছে, আবার এই যে দেখো এই যৌগটার মধ্যেও হাইড্রোজেন আছে। তাহলে এবার কি হবে? ডিহাইড্রোজিনেজ। অর্থাৎ এখান থেকেও হাইড্রোজেন বের হয়ে যাবে, এখান থেকেও হাইড্রোজেন বের হয়ে যাবে। কয়টা হাইড্রোজেন বের হইলো? 2টা হাইড্রোজেন বের হবে। সেই 2টা হাইড্রোজেন বের হয়ে এখানে একটা NAD থাকবে, সেই NADর সাথে এই 2টা হাইড্রোজেন যুক্ত হবে। অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে। এই 2টা হাইড্রোজেন এই NADর সাথে যুক্ত হবে। NADর সাথে যুক্ত হয়ে যে NADH+H+ তৈরি করবে। অর্থাৎ আবার বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড তৈরি করে ফেলবে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে ডিহাইড্রোজিনেজ। যেখান থেকে হাইড্রোজেন বের হচ্ছে, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে NADর সাথে যুক্ত করে NADH+H+ তৈরি করতেছে একটা। ঠিক আছে, বুঝছো? আর তাইলে এখান থেকে যদি হাইড্রোজেন বের হয়ে যায়, এটা কি হয়ে যাবে? CH3 C ডাবল বন্ড O। এই যে মূলকটা দেখতে পাচ্ছ, এটাকেই তুমি যদি খনিজ সম্পদ ও জীবাশ্ম চ্যাপ্টারে ভালো মতো পড়ে থাকো, তুমি তোমার জানার কথা, এই জিনিসটার নামই হচ্ছে অ্যাসিটাইল। এই মূলকটাকেই বলে অ্যাসিটাইল মূলক, অ্যাসিটাইল। এখন সেই অ্যাসিটাইলের সাথে এই যে এই সালফার যুক্ত কোএনজাইমটা যুক্ত হবে, এই সালফার যুক্ত কোএনজাইমটা যুক্ত হবে, কারণ ওর থেকেও হাইড্রোজেন চলে গেছে, ওর থেকেও তো হাইড্রোজেন চলে গেছে। সো এই সালফার যুক্ত কোএনজাইমটা যুক্ত হবে। ঠিক আছে, কোয়ে। এই তো এটার নামই হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে। তাহলে এইভাবে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়ে গেল, বুঝছো? তাহলে এই বিক্রিয়ার শেষ ধাপে দেখো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হলো, বুঝছো? একদম সিম্পল, একদম সিম্পল। তাহলে এখানে একটা হাত ফাঁকা ছিল অ্যাসিটাইল মূলকের, এখানে একটা হাত ফাঁকা ছিল, সেই ফাঁকা হাতে হচ্ছে সালফার যুক্ত কোএনজাইমটা এখন যুক্ত হয়ে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হলো। তাহলে বলো তো, এটা হচ্ছে এক অণু পাইরুভিক অ্যাসিডের হিসাব, কিন্তু আমরা তো মাত্রই পড়ছি যে গ্লাইকোলাইসিস শেষে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে যদি তাহলে একটা কার্বন ডাই অক্সাইড আর একটা NADH+H+ তৈরি হয়, তাহলে তুমি আমারে বলো, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে তাহলে 2 অণু কার্বন ডাই অক্সাইড আর এই যে 2টা NADH+H+ তৈরি হয়। তার মানে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এই ধাপে দিন শেষে 2টা কার্বন ডাই অক্সাইড এবং 2টা NADH+H+ উৎপন্ন হয়। বুঝতে পারছো? কারণ একটা থেকে যদি এটা একটা হয়, এটা একটা হয়, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে এটাও 2টা হবে, এটাও 2টা হবে, সিম্পল জিনিস। তখন এই যে এটাও 2টা, এই যে এটাও 2টা। ঠিক আছে, বুঝছো? আমি সমতাকরণ করে ফেললাম। তার মানে এখানে এই ধাপের শেষে আসলে আমার 2 অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়েছে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, ওকে। এবার আসো, তাহলে এই যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়েছে, সেই অ্যাসিটাইল কোয়ে এবার হচ্ছে কোথায় যাবে? মাইটোকন্ড্রিয়ায় হচ্ছে যাবে। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে। আগেকার দিনে ধারণা করা হয়তো যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এই ধাপটাও কোষের সাইটোপ্লাজমে হয় আগেকার দিনে, কিন্তু বর্তমানে আধুনিক ধারণা অনুযায়ী এটা প্রমাণিত হয়েছে যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হচ্ছে এখন এটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সেই হয়। আগে ধরে নেওয়া হয়তো এটাও কোষের সাইটোপ্লাজমে হয়, কিন্তু এখন বিজ্ঞানীরা দেখছে যে এটা আসলে কোষের মাইটোকন্ড্রিয়ার ভিতরেই হয়। যাই হোক, একটু বলে রাখলাম। তারপরে ক্রেবস চক্র কোথায় হয়? ক্রেবস চক্র ডেফিনেটলি হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার ভিতরেই হবে, তাই না? আচ্ছা, তাইলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে তাহলে এই যে অ্যাসিটাইল কোয়ে আছে, তাহলে অ্যাসিটাইল কোয়ে এখন আছে, তাহলে সেই অ্যাসিটাইল কোয়ে বিক্রিয়া করবে। এখন বিক্রিয়া করে কি তৈরি করবে? দেখো, অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন বিশিষ্ট? দেখো তো, 1 কার্বন 2 কার্বন। অ্যাসিটাইল কোয়ে যেহেতু 2 কার্বন বিশিষ্ট, প্রত্যেকটা কার্বন থেকে এখন কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তাহলে প্রত্যেকটা কার্বন থেকে যদি একটা করে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাহলে 2 কার্বন থেকে কয়টা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে? 2টা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। বুঝছো? প্রত্যেকটা কার্বন থেকে একটা করে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, তাহলে 2 কার্বন থেকে 2টা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। সাথে একটু মনে রাখবা, 9-10 লেভেলের জন্য এটুকু মনে রাখতে পারলেই হয়েছে, সাথে হচ্ছে 3টা NADH+H+ তৈরি হবে। এগুলাও হচ্ছে অনেক চক্রাকারে বিক্রিয়া,
ক্রেবস চক্র নাম শুনে বুঝতেছো এখানে আসলে চক্রাকারে হচ্ছে অনেকগুলা বিক্রিয়া হয়। তোমাদের 9-10 এর জন্য দরকার নেই, ইন্টার উঠলে তুমি বিক্রিয়াগুলো দেখবা। সো চক্রাকারে হচ্ছে অনেকগুলা বিক্রিয়া হয়ে দিন শেষে 2টা কার্বন ডাইঅক্সাইড, মানে প্রত্যেক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2টা কার্বন ডাইঅক্সাইড, 3টা NADH+H+, একটা হচ্ছে FADH2। আচ্ছা, FADH2 এর ফুল মিনিং কি? সেম ভাবে হাইড্রোজেন আছে মানে কি? বিজারিত। তাহলে বিজারিত ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, বিজারিত ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আর হচ্ছে তোমার একটা করে জিটিপি বা এটিপি উৎপন্ন হয়। আচ্ছা, জিটিপি বা এটিপি, এটিপি তো আমরা সবাই বুঝি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আর জিটিপির ফুল মিনিং হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। এটা যদি উদ্ভিদ কোষ হয়, শ্বসন তো সব জায়গাতেই হয়, উদ্ভিদেও হয় প্রাণীতেও হয়। যদি এটা উদ্ভিদ কোষ হয় তাহলে এটিপি উৎপন্ন হয় এই ধাপে। আর যদি এটা প্রাণী কোষ হয় তাহলে এই ধাপে হচ্ছে এটিপির জায়গায় জিটিপি উৎপন্ন হয়, গুয়ানোসিন ট্রাইফসফেট। আর এটা হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে, কিন্তু আমরা তো জানি এখানে দিন শেষে আসলে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে টোটাল ক্রেবস চক্রে কয়টা হচ্ছে সবকিছু উৎপন্ন হয় চলো দেখি। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে বলো, তোমার এটারও 2 দিয়ে গুণ করতে হবে, তোমার এটারও 2 দিয়ে গুণ করতে হবে, তোমার এই সবগুলারে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে ছিল হচ্ছে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে এখন 4 অণু কার্বন ডাইঅক্সাইড। এখানে ছিল 3টা NADH+H+, এটারে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 6টা NADH+H+। এখানে একটা ছিল 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2টা হবে, এখানে একটা ছিল 2টা জিটিপি অথবা 2টা এটিপি উৎপন্ন হয়। বুঝছো? তাহলে এটাই হচ্ছে ক্রেবস চক্রের হিসাব, যে টোটাল মিলে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH+H+, 2টা FADH2 আর 2টা জিটিপি প্রাণী কোষের ক্ষেত্রে, অথবা 2টা এটিপি উৎপন্ন হয়। এবার আসো, এই যে গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র, এই 3টা বিক্রিয়াতে হচ্ছে তোমার যতগুলা হচ্ছে NADH+H+ তৈরি হয়, তারপরে হচ্ছে FADH2 তৈরি হয়, সেগুলা এই ধাপে এসে এখন এখান থেকে সরাসরি এটিপি তৈরি হয়ে যাবে। ঠিক আছে? সরাসরি এটিপি তৈরি হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে হিসাবটা কি? সেই ক্ষেত্রে হিসাবটা খুব সিম্পল। সেই ক্ষেত্রে হিসাবটা হচ্ছে খুব সিম্পল। আচ্ছা, হিসাবটা হচ্ছে এক অণু NADH+H+ থেকে এই ধাপে হচ্ছে 3টা করে এটিপি তৈরি হবে। মানে বুঝছো, আমার আগের 3 ধাপে এই যত NADH+H+ তৈরি হয়েছে বা যত FADH2 তৈরি হয়েছে, সেগুলো এখন ভেঙে সেখান থেকে এটিপি তৈরি হবে, মানে সেগুলার থেকে বিক্রিয়া করে এটিপি তৈরি হবে। কোথায়? 4 নম্বর ধাপে, সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, যেখানে প্রত্যেকটা NADH+H+ থেকে হচ্ছে তোমার 3টা করে এটিপি তৈরি হয়, 3টা করে হচ্ছে তোমার এটিপি তৈরি হয়। প্রত্যেকটা FADH2 থেকে হচ্ছে তোমার 2টা করে এটিপি তৈরি হয়। আর প্রত্যেকটা জিটিপি থেকে হচ্ছে একটা করে এটিপি তৈরি হয়, প্রত্যেকটা জিটিপি থেকে হচ্ছে একটা করে এটিপি তৈরি হয়। আর এটিপি তো এটিপি, আর এটিপি তো এটিপি, যেটা সরাসরি হয়ে গেছে তো হয়ে গেছে, ওটা তো আর কিছু না, এটিপি তো এটিপিই থাকবে। বুঝছো? এই হচ্ছে হিসাব। তাইলে এবার তাইলে আমার বলো তো, তাহলে এটা যদি বুঝতে পারো, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, এটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কেন বলে? এই যে আমি বললাম না যে NADH+H+ বা FADH2 থেকে যখন এটিপি তৈরি হয় তখন এরা আসলে জারিত হয়। বলো, জারিত হওয়া মানে কি? জারিত হওয়া মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, এবং জারিত হওয়া মানে হচ্ছে হাইড্রোজেন বের হয়ে যাওয়া। দ্যাট মিনস এখানে যেটা হয়, এই প্রত্যেকটা NADH+H+ বা FADH2 থেকে প্রথমে হাইড্রোজেন বের হয়ে যায়। হাইড্রোজেন কি আকারে বের হয়ে যায়? H+ আকারে বের হয়ে যায়। তার মানে এখান থেকে মূলত H+ আকারে হাইড্রোজেন বের হয়ে যায়। বলতো H+ কে আমরা কেমিস্ট্রিতে কি বলতে পারি? প্রোটন বলতে পারি। তার মানে এখানে এইগুলা যখন জারিত হয় এই ধাপে এসে, সেখান থেকে আসলে প্রোটন উৎপন্ন হয়, সাথে জারিত হচ্ছে। তাহলে আরো কি হবে বলো? উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন তৈরি হয়। জারিত হওয়া মানে কি? ইলেকট্রন বের হয়ে যায়। তাহলে এখান থেকে ইলেকট্রন বের হয়ে যায়, H+ বের হয়ে যায়। কারণ জারিত মানে দুইটাই বুঝায়, ইলেকট্রন বের হয়ে যাওয়া মানেও জারণ, আবার হাইড্রোজেন বের হয়ে যাওয়া মানেও জারণ। তো এখানে দুইটাই হবে, হাইড্রোজেনগুলো H+ আকারে বের হয়ে যাবে জারণ প্রক্রিয়ায়, প্রোটন আকারে বের হয়ে যাবে, আর ইলেকট্রনগুলো বের হয়ে যাবে উচ্চ শক্তি সম্পন্ন। তাহলে এই প্রোটন মানে হচ্ছে আসলে H+। তাহলে এই প্রোটন, H+ আর ইলেকট্রন, আর সাথে আমরা জানি কি সবাত শ্বসন প্রক্রিয়াতে কি লাগে? অক্সিজেন লাগে। এই ধাপের একদম শেষে, এই অক্সিজেন কি করে জানো? এই ধাপের একদম শেষে এই অক্সিজেন হচ্ছে এই প্রোটনগুলাকে গ্রহণ করে, প্রোটন এবং ইলেকট্রনকে গ্রহণ করে। এই প্রোটন, তারপরে হচ্ছে ইলেকট্রন, প্লাস হচ্ছে এই ধাপের একদম শেষে, মানে বুঝছেই তো সবাত শ্বসনে অক্সিজেন লাগে। তাহলে এই ধাপের একদম শেষে অক্সিজেন কি করে? এই ইলেকট্রনগুলোকে গ্রহণ করে, তারপরে হচ্ছে এই যেখানে যে প্রোটন আছে না, সেই প্রোটনগুলোকে গ্রহণ করে আলটিমেটলি এখান থেকে পানি উৎপন্ন হয়, যে H2O। বুঝছো? পানি উৎপন্ন। আমি আর সমতাকরণ দেখাইলাম না, চাইলে এখানে 2 দিয়ে গুণ করতে পারো। চাইলে সমতাকরণ যদি করতে চাও তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 4টা হাইড্রোজেন, তাহলে এখানে 4 দিতে হবে, আর ইলেকট্রন হবে হচ্ছে তোমার 4টা। ঠিক আছে? বুঝছো? তাহলে এরকম যদি সমতাকরণ করতে চাই তাহলে বুঝছো, তাহলে এই ধাপে জারিত হয়ে এখান থেকে প্রোটন আসে, ইলেকট্রন আসে, সেই প্রোটন ইলেকট্রন আর সবাত শ্বসনের একদম শেষ ধাপে অক্সিজেন দরকার হয়, সেই অক্সিজেন
তাহলে এই প্রোটন, ইলেকট্রন আর অক্সিজেন মিলে H2O পানি উৎপন্ন হয়ে যায়। ঠিক আছে, এইভাবেই সবাক শ্বসনে আসলে পানিগুলো উৎপন্ন হয়। তাহলে বুঝছো, এই হচ্ছে কাহিনী। আর এই যে এখানে এগুলো জারিত হচ্ছে, এগুলো জারিত হয়ে যে উচ্চ শক্তি সম্পন্ন যে ইলেকট্রন তৈরি হয়, সেই ইলেকট্রনগুলো আসলে এই সিস্টেমের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হয়ে যায়। বুঝছো, এই জন্য এটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। যে জারণ প্রক্রিয়াতে এখানে থেকে যে ইলেকট্রনগুলো তৈরি হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন, সেই ইলেকট্রনগুলো এই সিস্টেমের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ট্রান্সপোর্ট হয়, পরিবহন হয়। এই জন্য এটাকে বলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এবং এই ইলেকট্রনগুলো পরিবহনের সময় উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনের যে শক্তি থাকে, সেই শক্তিকে কাজে লাগায় এখানে হচ্ছে এই যে এগুলা থেকে এটিপি তৈরি হয়, এগুলা থেকে এটিপি তৈরি হয়। বুঝছো, বুঝতে পারতেছো? এই হচ্ছে হিসাব। এই জন্য এটার একটা নাম আছে, এটাকে বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে হচ্ছে কোনো কিছুর সাথে এডিপির সাথে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করার প্রক্রিয়া। এক কথায় মনে রাখো, ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যুক্ত করার প্রক্রিয়া। কার সাথে ফসফেট যুক্ত হবে? অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করবে। দেখো, অ্যাডিনোসিন ডাইফসফেট, দেখো এই জিনিসটা আমি তোমাদেরকে জাস্ট একটু বলি। অ্যাডিনোসিন ডাইফসফেট, বলো এখানে কয়টা ফসফেট আছে? এখানে ফসফেট আছে হচ্ছে দুইটা, ডাই মানে দুই, তাহলে দুইটা ফসফেট। তার সাথে আরেকটা অজৈব ফসফেট যুক্ত হবে, তার সাথে আরেকটা ফসফেট যুক্ত হইলে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করার বিক্রিয়াকে বলে ফসফোরাইলেশন। তাহলে এখানে ফসফোরাইলেশন হয়ে বলো কি হবে? এখানে দুইটা ফসফেট ছিল, তার সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত হয় তাহলে কয়টা ফসফেট হবে? তিনটা ফসফেট হবে, অর্থাৎ ট্রাইফসফেট হয়ে যাবে, এটিপি। বুঝছো? আর এটাকে বলে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট। তাহলে দেখো, এখানে এডেনোসিন ডাইফসফেট, দুইটা ফসফেট ছিল, তার সাথে আরেকটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে দুইটা ফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হলে তিনটা ফসফেট, মানে ট্রাইফসফেট হয়ে যায়। ট্রাই মানে তিন, ডাই মানে দুই, তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হয়ে যায়। তাহলে এই যে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। তাহলে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি হয়? ফসফোরাইলেশন প্রক্রিয়াতে এটিপি উৎপন্ন হয়। এখন এই ফসফোরাইলেশনের আবার একটা নাম আছে। এই ফসফোরাইলেশনের শক্তিগুলা কোত্থেকে আসে? ওই যে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনের স্থানান্তরের ফলে এই শক্তিগুলা হচ্ছে আসে। বলো, ইলেকট্রন স্থানান্তর হয় কেন? জারণ প্রক্রিয়ার জন্য, যেহেতু এখানে জারণ হচ্ছে। তাহলে জারণকে ইংলিশে কি বলে? অক্সিডেশন। তাহলে অক্সিডেশনের জন্যই মূলত এখানে ফসফোরাইলেশন হচ্ছে। এই জন্য এই ফসফোরাইলেশনের একটা সুন্দর নাম আছে, এটাকে বলে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। বুঝছো? কারণ এখানে ওই যে এখানে জারণ হচ্ছে, জারণ হয়ে এখান থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন বের হচ্ছে, তার মানে অক্সিডেশন হচ্ছে। সেই অক্সিডেশনের শক্তিকেই কাজে লাগিয়ে আসলে ফসফোরাইলেশন প্রক্রিয়া এখানে ঘুরে ফিরে এটিপি উৎপন্ন হয় দেখে এটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। ঠিক আছে, এগুলো তোমাদের বইয়ে আছে এই টার্মটা, বাট জিনিসটা কি ছিল না, ক্রিস্টাল ক্লিয়ার, আমি তোমাকে বুঝাই দিলাম। তাইলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন আসো আমরা একটু হিসাব করি। তাহলে এটিপির হিসাব করি, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই পর্যায়ে যে টোটাল কয়টা এটিপি উৎপন্ন হয় দেখতে হবে। প্রথম কথা হচ্ছে গ্লাইকোলাইসিসে সব মিলে 4টা এটিপি উৎপন্ন হয় দেখাইছি, তার মধ্যে 2টা খরচ হয়ে যায়, তাহলে নিট 2টা এটিপি উৎপন্ন হয়। তাহলে গ্লাইকোলাইসিসে নিট 2টা এটিপি উৎপন্ন হয়, সাথে সাথে 2টা NADH প্লাস H প্লাস থাকে, যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে 6টা এটিপি উৎপন্ন করে। কারণ আমরা দেখাইছি একটু আগে যে প্রত্যেকটা NADH প্লাস H প্লাস থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ETS এ যে 3টা করে এটিপি উৎপন্ন হয়। তাহলে 2টা NADH প্লাস H প্লাস থেকে 3 দুগুণে 6, 6টা এটিপি উৎপন্ন হয়। তার মানে সব মিলে গ্লাইকোলাইসিসে নিট 2টা এটিপি প্লাস এই 2টা থেকে হচ্ছে তোমার কয়টা আসে? এই 2টা থেকে হচ্ছে 6টা এটিপি। তাহলে সব মিলে কয়টা এটিপি পাওয়া যায়? গ্লাইকোলাইসিস থেকে 8টা এটিপি পাওয়া যায়, 8টা এটিপি পাওয়া যায়। এখানে নিট সরাসরি 2টা, আর হচ্ছে 2টা NADH প্লাস H প্লাস থেকে ETS এ যে আরো 6টা, তাহলে সব মিলে 8টা এটিপি পাওয়া যায়। গ্লাইকোলাইসিসের হিসাব শেষ। এবার আসে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি। মনে করে দেখো, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টির সময় আমরা 2টা কার্বন ডাই অক্সাইড আর 2টা NADH প্লাস H প্লাস পাইছিলাম, মনে করে দেখো। তাহলে প্রত্যেকটা NADH প্লাস H প্লাস থেকে 3টা করে এটিপি পাওয়া যায়, তাহলে 2টা NADH প্লাস H প্লাস থেকে 6টা এটিপি পাওয়া যায়। তার মানে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি এই ধাপে 6টা এটিপি পাওয়া যায় আর 2 অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়। এরপরে আসো ক্রেবস চক্র। ক্রেবস চক্রে খেয়াল করে দেখো, সব মিলায় কিন্তু আমরা 6টা NADH প্লাস H প্লাস পাইছি, 2টা FADH2 পাইছি আর 2টা GTP বা ATP পাইছি। এবার দেখো ETS এ গেলে কি হয়? প্রত্যেকটা থেকে 3টা হয়, তাহলে 6 3 কত? 18টা। তাহলে এখান থেকে টোটাল 18টা হচ্ছে আমরা ATP পাই ক্রেবস চক্রে। আবার দেখো, প্রত্যেকটা FADH2 থেকে হচ্ছে 2টা করে এটিপি পাই, আমরা লিখে রাখছি এই যে ETS এ যে। তাহলে 2টা FADH2 থেকে 2 দুগুণে 4, তাহলে আমরা 4টা এটিপি পাবো। তাহলে 4টা এটিপি পাবো, আর 2টা এটিপি থেকে তো 2টা এটিপি পাবো, বুঝতেই পারতেছো। বা যদি জিটিপি পাওয়া যায় প্রাণী কোষের ক্ষেত্রে, প্রত্যেকটা জিটিপি থেকে একটা করে এটিপি তৈরি হয়, তাহলে 2টা জিটিপি থেকে সব মিলায় হচ্ছে 2টা এটিপি তৈরি হয়। তার মানে ঘুরে ফিরে 2টা এটিপি। প্রাণী কোষের ক্ষেত্রে জিটিপি থেকে এটিপি উৎপন্ন হবে, আর উদ্ভিদ কোষে হচ্ছে সরাসরি এটিপি পাওয়া যাবে। তো যেমনি পাওয়া যাক, দেখো দিন শেষে 2টা এটিপি পাচ্ছ।
হয় দুইটাই পাচ্ছ। তাহলে এখানে 2টা এটিপি, এখানে 4টা এটিপি, এখানে 18টা এটিপি। তাহলে সব মিলায় বলো তোমার কয়টা এটিপি পাওয়া যায় ক্রেবস চক্রে? 18 যোগ 4 22, আর হচ্ছে এই যে 2, হয় এটা পাবো নয়তো এটা পাবো, তাই না? দুইটার যে কোনো একটা পাবো। উদ্ভিদ কোষ হলে সরাসরি এটা পাবো, প্রাণী কোষ হলে আগে এটা পাবো, দেন এখান থেকে এটা পাবো। তাহলে সব মিলায় কত? 18 4 22 আর 2 24। তার মানে ক্রেবস চক্রে সব মিলে হচ্ছে 24টা এটিপি পাওয়া যায়। তাহলে এবার হিসাব করো তো 38টা এটিপি কি মিলছে? 38টা এটিপি কি তাহলে মিলছে? দেখো তো 38টা এটিপি হচ্ছে মিলছে। কেন? কারণ গ্লাইকোলাইসিসে হচ্ছে 2 + 6, তাহলে 2 + 6 মানে টোটাল 8টা এটিপি পাওয়া যায়। অ্যাসিটাইল কোয়েল সৃষ্টিতে হচ্ছে 6টা এটিপি পাওয়া যায়, তাহলে 8 6 14, আর ক্রেবস চক্রে 24টা, 24 আর 14 যোগ করো 38টা, তাহলে টোটাল 38টা এটিপি পাওয়া যায়। ঠিক আছে? আর ক্রেবস চক্রের সাথে তো আমরা জানি ক্রেবস চক্রের সাথে কিন্তু 4 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, আমরা দেখাইছি কিন্তু ক্রেবস চক্রটা দেখাইছি না? এই যে ক্রেবস চক্র তোমরা দেখাইলাম না যে সাথে 4 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে বলো তো সব মিলে কয় অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটাও বুঝছো। অ্যাসিটাইল কোয়েল সৃষ্টির সময় 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, আর ক্রেবস চক্রে 4 অণু কার্বন ডাই অক্সাইড, তাহলে 4 আর 2 6, তাহলে সব মিলে 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে? এবার আসো অবাত শ্বসন। অবাত শ্বসনটা কিছুই না, অবাত শ্বসনের প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তার মানে গ্লাইকোলাইসিস হচ্ছে অবাত এবং সবাত উভয় প্রকার শ্বসনেরই আসলে প্রথম ধাপ। এই জন্য গ্লাইকোলাইসিসকে শ্বসনের সাধারণ গতিপথ বলে। অর্থাৎ গ্লাইকোলাইসিস অবাত শ্বসনে হয়, সবাত শ্বসনে হয়। কেন হয়? কারণ গ্লাইকোলাইসিসে কোনো অক্সিজেন দরকার হয় না। আমরা একটু আগে দেখাইছি অক্সিজেন দরকার হয় আসলে শেষ ধাপে, ইটিএসে শেষ ধাপে অক্সিজেন আসলে ইলেকট্রন গ্রহণ করে আর প্রোটন গ্রহণ করে পানিতে কনভার্ট হয়, এই জায়গাটা অক্সিজেন দরকার হয়। তো গ্লাইকোলাইসিসে তো অক্সিজেনের কোনো দরকার নাই, এই জন্য এটা অবাত শ্বসনেও হয়। তাহলে এটা 2 শ্বসনেরই সাধারণ গতিপথ। তাহলে দেখো গ্লাইকোলাইসিস তো আমরা আগেও পড়াইছি, এক অণু গ্লুকোজ থেকে 2 অণু হচ্ছে পাইরুভিক অ্যাসিড হবে। কেন হবে? গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভেঙে যাওয়া, তার মানে এক অণু গ্লুকোজ ভেঙে যে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এটাকেই বলে গ্লাইকোলাইসিস। আচ্ছা, সাথে ওই যে 2টা এটিপি উৎপন্ন হয়, যে সব মিলে 4টা হয়, 2টা খরচ হয়ে যায়, কাটাকাটি করলে হচ্ছে সব মিলে হচ্ছে 2টা এটিপি উৎপন্ন হয়, নিট। তাহলে নিট 2টা এটিপি উৎপন্ন হয়, আর 2টা হচ্ছে NADH+H+ তৈরি হয়। 2টা কি হয়? NADH+H+ তৈরি হয়, তোমাকে বলছিলাম। আচ্ছা, এটা হচ্ছে অবাত শ্বসনের প্রথম ধাপ, শেষ ওই গ্লাইকোলাইসিসটাই। এরপরে আসো, এরপরে যেহেতু এখানে অক্সিজেন থাকে না, অবাত শ্বসনে তো কোনো অক্সিজেন নাই, ফলে এখানে এরপরের ধাপে আর কোনো জারণ হয় না। অর্থাৎ গ্লাইকোলাইসিসে হচ্ছে আংশিক জারণ হয়, গ্লাইকোলাইসিসে গ্লুকোজের আংশিক জারণ হয়, কিন্তু এরপর আর অক্সিজেন না থাকার কারণে আর জারণ হয় না। তাহলে কি হয় তখন? তখন হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ হয়ে যায়। পাইরুভিক অ্যাসিডের বিজারণ কেমনে হয়? এটা 2 ভাবে হইতে পারে। হয় পাইরুভিক অ্যাসিড থেকে সরাসরি ল্যাকটিক অ্যাসিড হইতে পারে, অথবা পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে তোমার ইথানল হইতে পারে। কেমনে হবে? চলো, 2টার যে কোনো একটা হবে। যেমন আমাদের প্রাণী কোষে, আমাদের মাংসপেশিতে হচ্ছে অবাত শ্বসন হয়, এটা কি জানো? আমাদের মাংসপেশিতে বিশেষ করে আমরা যখন ব্যায়াম করি, ব্যায়ামের সময় কিন্তু আমাদের মাংসপেশিতে অবাত শ্বসনের মাধ্যমে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে ল্যাকটিক অ্যাসিড কেমনে উৎপন্ন হয় অবাত শ্বসনে? চলো আগে এটা দেখি। হয় এটা হবে নয়তো এটা হবে, 2টা একসাথে হবে না, হয় এটা হবে নয়তো এটা হবে। তাহলে ল্যাকটিক অ্যাসিড কেমনে তৈরি হয় দেখি। তাহলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় হচ্ছে সরাসরি এখানে একটা ব্যাপার আছে, এখানে ব্যাপার আছে হচ্ছে তোমার এই যে, মনে আছে তো প্রথম ধাপে কিন্তু আমার NADH+H+ তৈরি হয়েছিল, এটা খালি মনে রাখবা, আর সাথে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল। তাহলে এই যে পাইরুভিক অ্যাসিড, এই যে হচ্ছে NADH+H+। এখন কি হবে জানো? এই যে NADH+H+, এটার ডিহাইড্রোজিনেশন হবে। ডিহাইড্রোজিনেশন মানে কি? ডি মানে বের করে নেওয়া বা ডিলিট করা, মনে রাখবা। হাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন, তার মানে ডিহাইড্রোজিনেশন মানে হচ্ছে হাইড্রোজেন বের করে নেওয়া। তাহলে এখানে এইটার ডিহাইড্রোজিনেশন হবে, এটার ডিহাইড্রোজিনেশন হয়ে এই NADH+H+ থেকে হাইড্রোজেন বের হয়ে আসবে, 2টা হাইড্রোজেন বের হয়ে আসবে। সেই 2টা হাইড্রোজেন কই যুক্ত হবে জানো? এই যে এই যৌগটা আছে না পাইরুভিক অ্যাসিড, আমি লিখি পাইরুভিক অ্যাসিডের এই কার্বন অক্সিজেন দ্বিবন্ধনটা ভেঙে যাবে। এই কার্বন অক্সিজেন দ্বিবন্ধনটা ভেঙে এটা একক বন্ধন হয়ে যাবে। তাহলে কার্বন অক্সিজেন দ্বিবন্ধনটা ভেঙে যদি একক বন্ধন হয়ে যায়, তাহলে বলো তো, আমরা জানি অক্সিজেনের 2টা হাত থাকে, কারণ অক্সিজেনের যোজনী হচ্ছে 2, যেমন এখানে 2টা হাত ছিল, বাট সমস্যাটা হচ্ছে এখন কার্বন অক্সিজেন দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হওয়ার কারণে অক্সিজেনের কিন্তু আরেকটা হাত ফাঁকা হয়ে গেছে। এই অক্সিজেনের আরেকটা যে হাত ফাঁকা হয়ে গেছে, সেই ফাঁকা হাতে একটা হাইড্রোজেন যাবে, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে একটা হাইড্রোজেন হচ্ছে এই ফাঁকা হাতে যাবে, OH হয়ে যাবে। আবার আমরা জানি যে কার্বনের যোজনী হচ্ছে 4, জৈব যৌগে কার্বনের যোজনী 4, এটা খনিজ সম্পদ চ্যাপ্টারে আমরা পড়ছি। তাহলে কার্বনের যোজনী 4 মানে কি? ওরও হাত থাকবে 4টা, তাহলে দ্বিবন্ধন ভেঙে গেলে ওরও দেখো একটা হাত ফাঁকা হয়ে যাবে, কারণ 4টা হাত থাকতে হবে, তো এখন তো 3টা হাত হয়েছে, তাহলে আরেকটা হাত ফাঁকা, সেই ফাঁকা হাতে আরেকটা হাইড্রোজেন যাবে, কারণ এখানে হাইড্রোজেন আছে 2টা। তাহলে সেই ফাঁকা হাতে যদি আরেকটা হাইড্রোজেন যায়, তখন এই যে এই যৌগ পাওয়া যাবে CH3 CHOH COOH, এই যৌগটাকেই বলে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এটাই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কেন এটাকে ল্যাকটিক অ্যাসিড বলে? কারণ COOH আছে,
COOH থাকলে সেটাকে অ্যাসিড বলে, ঠিক আছে? তাহলে জিনিসটা হলো CH3CHOH COOH, এটাই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তার মানে এটা আমাদের মাংসপেশিতে অবাত শ্বসনে এটা উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটা তো বুঝছো। তাহলে এটার ডিহাইড্রোজেনেশন হবে, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে এই পাইরুভিক অ্যাসিডের সাথে হচ্ছে এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে বলো তো দিন শেষে পাইরুভিক অ্যাসিডের সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে না? দেখো দিন শেষে কিন্তু এখান থেকে হাইড্রোজেন বের হয়ে পাইরুভিক অ্যাসিডের সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তাহলে কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ। এই জন্য বলা হচ্ছে যে পাইরুভিক অ্যাসিডের বিজারণ হয় অবাত শ্বসনে, বুঝছো? তাহলে হয় এটা অথবা এটা, দুটার যে কোনো একটা। এখন এটা আমাদের মাংসপেশিতে হয় বেশি বেশি, আর এটা হয় হচ্ছে ইস্টে। ইস্ট অবাত শ্বসন হয়, ইস্ট অবাত শ্বসনে তখন এই ধাপটা হয়। তাহলে এটা কি হয়? এটা হয় হচ্ছে ওই যে আগের ধাপে কি হয়েছে, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে আগের ধাপে যখন পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, তারপর ইস্টে কি হয়? ইস্টে হচ্ছে তোমার প্রথমে ডিকার্বক্সিলেশন হয়। ডিকার্বক্সিলেশন মানে কি তুমি এখন আমার থেকে ভালো জানো যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। এই যে এখানে যে কার্বন ডাইঅক্সাইড আছে CO2, দেখো এই যে COO মানে কি CO2, এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যে কার্বন ডাইঅক্সাইড হলো, মাইনাস করে দিছে এই জন্য বের হইলো। বের হইলে কি হবে? ওই আগের মতোই দেখো CH3C+O, আর এখানে শুধু হাইড্রোজেন থাকবে। তাহলে CH3C+O, আর এই যেখানে শুধু হাইড্রোজেন আছে, হাইড্রোজেন। তাহলে প্রথম ধাপে কার্বন ডাইঅক্সাইড বের হইলো। তারপরে কি হবে? তারপরে হচ্ছে এখানে ডিহাইড্রোজেনেশন হবে, এই যে এই NADH+H+। যেহেতু এই যে প্রথম ধাপে আমার NADH+H+ তৈরি হয়ে বসেছিল, তাই না? প্রথম ধাপে তো আমার সাথে NADH+H+ তৈরি হয়েছিল। তারপর এখন এই NADH+H+ থেকে হাইড্রোজেন বের হয়ে সেই হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হবে আগের মতোই। কেমনে যুক্ত হবে? ওই যে CH3, এটা হচ্ছে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, এবার দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধন হয়ে যাবে, আর এখানে একটা হাইড্রোজেন। তো দ্বিবন্ধনটা ভেঙে যখন একক বন্ধন হবে, সে আগের মতোই অক্সিজেনের সাথে এখান থেকে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে। হইলে দেখো এই যে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। হইলে বলো তো এখন এই যৌগটা কি হয়ে গেছে? দেখো তো CH3CH2OH, দেখো CH3CH2OH, পরিচিত লাগতেছে না? এটাই হচ্ছে তোমাদের ইথানল। ইথানল CH3, এই যে CH2OH, বা এই যে এটাই হচ্ছে ইথানল। এমনে লেখে বইয়ে, এমনে লেখছে CH3CH2OH, বুঝছো? হিসাব করো, CH3CH2OH, এই যে ইথানল তৈরি হয়। তার মানে হয় তোমার সরাসরি পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, নয়তো পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড প্লাস ইথানল তৈরি হবে। দেখো কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয়েছে প্রথম ধাপে, আর দ্বিতীয় ধাপে এসে ইথানল তৈরি হয়েছে। তাহলে সব মিলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড এবং ইথানল তৈরি হয়। এখন বলো তো পাইরুভিক অ্যাসিড কয় অণু তৈরি হয়? 2 অণু তৈরি হয় না গ্লাইকোলাইসিসে? তাহলে 2 অণু তৈরি হইলে সবগুলারে 2 দিয়ে গুণ করে দাও, এটাও 2। তাহলে হয় তোমার 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে সরাসরি, অথবা 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে এই যে 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে এই যে 2 অণু ইথানল তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে কাহিনী। এটা হচ্ছে ইস্টে হয়। তার মানে যখন তোমার অ্যালকোহল তৈরি হবে সাথে 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কিন্তু যখন তোমার ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে তখন আর কোনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না, সরাসরি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। আর দেখো এই ধাপে কিন্তু ঘুরে ফিরে NADH+H+টা যে ছিল না, সেটা খরচ হয়ে যায়। কেন খরচ হয়ে যায় বলো তো? কারণ দেখো NADH+H+ থেকে হাইড্রোজেন বের হয়ে কিন্তু এই যে এখানে যুক্ত হয়েছে, ফলে এখানে NADH+H+ যেটা বিজারিত অবস্থায় ছিল সেটা জারিত হয়ে যায়। কারণ হাইড্রোজেন বের হওয়া মানে কি? জারণ। তাহলে NADH+H+ থেকে তো হাইড্রোজেন বের হচ্ছে, ওর থেকে তো হাইড্রোজেন বের হচ্ছে, তাহলে ওর কিন্তু জারণ হয়, ফলে ও জারিত হয়ে শেষ হয়ে যায় আর কি, মানে NADH+H+টা শেষ হয়ে যায়। তাহলে এটা শেষ হয়ে যাওয়া মানে এখান থেকে আর শক্তি তৈরি করার কোনো উপায় নাই। কারণ আমরা কি জানি যে প্রত্যেকটা NADH+H+ থেকে হচ্ছে 3টা করে ATP পাওয়া যায়, বাট প্রবলেম হচ্ছে এখানে তো NADH+H+টা থেকে হাইড্রোজেন চলে যাওয়ার কারণে আর এখান থেকে ATP হবে না। তাহলে সব মিলায় বলো তো অবাত শ্বসনে সব মিলে তাহলে মাত্র কয়টা ATP উৎপন্ন হয়? অবাত শ্বসনে সব মিলায় হচ্ছে এই 2টা ATP উৎপন্ন হয়। কারণ এই যে গ্লাইকোলাইসিসে যে 2টা ATP উৎপন্ন হয়েছে সেটাই উৎপন্ন হয়, কারণ এটা তো খরচ হয়ে গেছে। পরের ধাপে দেখো এই জিনিসগুলোটা, এটা কিন্তু খরচ হয়ে গেছে, ফলে এখানে জাস্ট সব মিলে এই 2টা ATP তৈরি হয়। এই জন্য অবাত শ্বসনে মাত্র 2টা ATP তৈরি হয়, বুঝছো? এই হচ্ছে ব্যাপার। আর এই 2টা ATPতে হচ্ছে প্রায় 56 কিলো ক্যালোরি শক্তি থাকে, এটা একটু মনে রাখতে পারো। এই জন্য অবাত শ্বসনে সব মিলায় হচ্ছে 56 কিলো ক্যালোরি বা 2টা ATP উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো প্রভাবক কিছু জিনিস আছে, জাস্ট একবার করে হচ্ছে বলি। শ্বসনের 2 ধরনের প্রভাবক আছে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। তো তুমি নিজেই বুঝতেছো হচ্ছে বাহ্যিক প্রভাবক হচ্ছে তাপমাত্রা। শ্বসন দেখা গেছে কি যে 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে শ্বসন সবচেয়ে ভালো হয়। 20-এর থেকে কম হইলেও শ্বসন কমে যাবে, 45-এর থেকে বেশি হইলেও শ্বসন কমে যাবে। তাহলে 20 থেকে 45 ডিগ্রি হচ্ছে শ্বসনের সবচেয়ে আদর্শ তাপমাত্রা বা পরিমিত তাপমাত্রা। ঠিক আছে, এটা একটু মনে রাখবে এমসিকিউ এর জন্য। অক্সিজেন, বলো সবাত শ্বসন এটা কিসের উপস্থিতিতে হয়? অক্সিজেনের উপস্থিতিতে হয়। তাহলে বলো তো অক্সিজেন না থাকলে সবাত শ্বসন হবে? হবে না। এই জন্য অক্সিজেনের অভাব হইলে সবাত শ্বসন কোনো ক্রমেই চলতে পারে না, সিম্পল।
তারপরে পানি, বলো কোষের ভিতরে পরিমিত পরিমাণে পানি থাকলে এনজাইমগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারে, বুঝছো? কোষের ভিতরে ঠিকঠাক মতো যদি পানি থাকে তাহলে শ্বসন প্রক্রিয়াতে যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলো ঠিকঠাক মতো কাজ করে, ফলে শ্বসন প্রক্রিয়া ভালো হয়। এই জন্য পানির অভাব হইলে, অর্থাৎ অত্যন্ত কম পানি হইলে, অথবা যদি আবার বেশি পানি হয়ে যায়, দুইটাই, খুব কম হইলেও সমস্যা পানি, খুব বেশি হইলেও সমস্যা, তখন শ্বসন প্রক্রিয়া ব্যাহত হয়। বুঝতেই পারতেছো? আলো, উদ্ভিদের ক্ষেত্রে এটা বিশেষ করে ইম্পর্টেন্ট। দিনের আলো যখন উদ্ভিদের পাতার উপরে এসে পড়ে, এই দিনের আলোর মধ্যে নীল আলো থাকে না, সূর্যের আলোর মধ্যে তো বেনিয়া সহকলা সব ধরনের আলো থাকে, তো এর মধ্যে যে নীল আলোটা থাকে সেই নীল আলোর কারণে হচ্ছে পত্ররন্ধ্র খুলে যায়। এই পত্ররন্ধ্রটা খুললে সহজেই শ্বসন প্রক্রিয়াতে কি দরকার, অক্সিজেন দরকার না, সহজে হচ্ছে অক্সিজেন ভিতরে ঢুকে শ্বসন প্রক্রিয়াটা বেড়ে যায়। এই জন্য উদ্ভিদের ক্ষেত্রে দিনের বেলা সূর্যের আলোর কারণে পত্ররন্ধ্র খুলে যায়, পত্ররন্ধ্র খুলে গেলে হচ্ছে খুব সহজেই হচ্ছে অক্সিজেন ভিতরে ঢুকে শ্বাসকার্য সম্পন্ন করতে পারে। এই জন্য দিনের বেলা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে শ্বসনের হারটা বেড়ে যায়, বুঝছো? কারণ পত্ররন্ধ্র খুলে যায়, ফলে খুব সহজে অক্সিজেন ভিতরে ঢুকে আর ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, ফলে শ্বসনটা সহজ হয় দেখে দিনের বেলা শ্বসনের পরিমাণটা বেড়ে যায়। আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, বলো বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যায় শ্বসন কি হবে? এটা সিম্পলি চিন্তা করো, আমাদের আশেপাশের যে প্রকৃতি সবসময় ব্যালেন্স করতে চায় সবকিছুকে। তো তুমি একটা ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা শ্বাস প্রশ্বাসে কি করতেছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি। তাহলে যদি কোনো কারণে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তাহলে তখন আমরা কি করার চেষ্টা করব, বা গাছপালা কি করার চেষ্টা করবে? যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তাহলে ও চিন্তা করবে যে আমি যদি এখন শ্বসন বাড়ায় দেই, তাহলে আমিও তো বেশি বেশি করে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, তাহলে এমনি কার্বন ডাইঅক্সাইড বেশি, আমিও যদি বেশি বেশি করে কার্বন ডাইঅক্সাইড দিই তাহলে তো হইলো না। তাহলে ও কি করার চেষ্টা করবে? ব্যালেন্স করার চেষ্টা করবে। তাহলে ব্যালেন্স করার জন্য বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে শ্বসন কমে যায়, কারণ শ্বসন কমে গেলে তখন কম কম কার্বন ডাইঅক্সাইড বের হবে। এই কম কম কার্বন ডাইঅক্সাইড এই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডকে ব্যালেন্স করে দিবে। এই জন্য বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার একটু কমে যায়, ফলে কম কম কার্বন ডাইঅক্সাইড যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডকে ব্যালেন্স করে দেয়, বুঝছো? শেষ। তাহলে বাহ্যিক প্রভাবক বুঝছো। আচ্ছা, বাহ্যিক প্রভাবক কি? যেটা হচ্ছে গাছপালার বাইরের কিছু, গাছপালার বাইরের থেকে, অর্থাৎ আশেপাশের পরিবেশ থেকে পাবে। তাপমাত্রা তো আর গাছপালার তাপমাত্রা না, এটা পরিবেশের তাপমাত্রা। অক্সিজেন পরিবেশ থেকে আসতেছে, পানি মাটি থেকে আসতেছে, আলো সূর্য থেকে আসতেছে, কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে পাওয়া যাচ্ছে, বুঝছো? তাহলে এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক। আর এবার আসো অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ হচ্ছে যেটা গাছপালার নিজস্ব ভিতরে আছে, কোষের ভিতরে পাওয়া যায়। যেমন খাদ্যদ্রব্য, গ্লুকোজ, এই যে গ্লুকোজকে ভেঙেই তো আমরা শক্তি পাচ্ছি, তাহলে সেই গ্লুকোজটা কোষের মধ্যে কি পরিমাণে আছে এটার উপরও কিন্তু নির্ভর করে। গ্লুকোজ বেশি হইলে বেশি হবে, গ্লুকোজ একদম কমে গেলে হচ্ছে শ্বসন কমে যাবে। তারপর উৎসেচক, উৎসেচক মানেই হচ্ছে এনজাইম, ইংলিশে এনজাইম, বাংলায় হচ্ছে উৎসেচক। তো বুঝতেই পারতেছো শ্বসন প্রক্রিয়াতে অনেক ধরনের এনজাইম থাকে, সেগুলো যদি কোনো কারণে কম বেশি হয় শ্বসনের কম বেশি হতে পারে। তারপরে হচ্ছে কোষের বয়স, অল্প বয়স্ক কোষে, বিশেষ করে হচ্ছে ভাজক কোষে। ভাজক কোষ মানে কি? যেই কোষগুলো বারবার বিভাজিত হয়, সেই ভাজক কোষে প্রোটোপ্লাজমের পরিমাণ বেশি থাকে। প্রোটোপ্লাজম কি? নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, এই দুইটাকে একত্রে বলে হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে? তাহলে ভাজক কোষে, অল্প বয়স্ক ভাজক কোষ যেটা বারবার বিভাজিত হয়, সেখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের পরিমাণটা বেশি থাকার কারণে এখানে শক্তি লাগে বেশি, ফলে শ্বসন বেশি হয়। কারণ শ্বসন প্রক্রিয়াতে আলটিমেটলি শক্তি উৎপন্ন হয়। তো বুঝছো, অল্প বয়স্ক কোষ বা ভাজক কোষ, ওর কাজ হচ্ছে বারবার বিভাজিত হওয়া। তো বারবার বিভাজিত হইতে গেলে ওর শক্তি লাগবে বেশি, এই জন্য এখানে শ্বসনটা বেশি হয়। অজৈব লবণ, অজৈব লবণ হচ্ছে শ্বসন প্রক্রিয়াকে প্রভাবিত করে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। আর কোষ মধ্যস্থ পানি, যে কোষের মধ্যে যে পানি থাকে সেটাও ওই যে আলটিমেটলি হচ্ছে তোমার কম বেশি হইলে ওই জিনিসটা হচ্ছে কম বেশি হয়। কোষের মধ্যে যদি পর্যাপ্ত পানি থাকে এনজাইম ঠিক মতো কাজ করে, শ্বসন ভালো হয়। আর পর্যাপ্ত পানি না থাকলে শ্বসন ব্যাহত হয়। তাহলে এগুলো হচ্ছে প্রভাবক। বলো কিছু হইলো? তাহলে এখন দেখো তো এমসিকিউ গুলো পারবা না, এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিছি। এই পিডিএফটা তোমরা কমেন্টে আমাদের হচ্ছে যে পেজে, ফেসবুক পেজে যদি তোমরা কমেন্ট করো, বা আমাদের একটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, আমরা একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা যদি কমেন্ট করো তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এটার পাশাপাশি তোমরা এগুলো এখন প্র্যাকটিস করবা, যা পড়াইছে এগুলো সব পারবা। নিচের কোনটি শ্বসনের সঠিক সমীকরণ পড়াইছি না, দাগাইতে পারবা। দেখো তো কোথায় শ্বসন ক্রিয়ার হার অনেক বেশি, মাত্র পড়াইলাম না যে ভাজক কোষ, বিশেষ করে অল্প বয়স্ক ভাজক কোষে। অল্প বয়স্ক ভাজক কোষ কই থাকে? বইয়ে আছে। অঙ্কুরিত বীজে, তারপরে হচ্ছে মূলের অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে, অঙ্কুরিত বীজে, তারপরে হচ্ছে তোমার ফুলের কুড়ি, পাতার কুড়ি, নতুন নতুন যে কোষগুলা তৈরি হয় ফুলের কুড়িতে, পাতার কুড়িতে, মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ বা অঙ্কুরিত বীজে হচ্ছে অল্প বয়স্ক কোষ, এখানে শ্বসন বেশি হয়, কারণ শক্তি লাগে বেশি, পারা যাবে না। তাইলে কাঁঠাল গাছের নতুন পাতার ক্ষেত্রে তাহলে কোনটি সঠিক? নতুন পাতা মানে অল্প বয়স্ক পাতা, শ্বসন কি বেশি হবে? পারা যাবে না। সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে কতটুকু শক্তি উৎপন্ন করে? পারা যাবে না। দেখো তো শ্বসনে কোন গ্যাসটি উৎপন্ন হয়? কিছু হইলো? আচ্ছা,
শ্বসন প্রক্রিয়া দিবারাত্রি কত ঘন্টা চলে? শ্বাস প্রশ্বাস 24 ঘন্টায় চলে। শ্বাস প্রশ্বাস কি তুমি 1 মিনিটের জন্য বন্ধ রাখতে পারবা না। তার মানে শ্বাস প্রশ্বাস 24 ঘন্টায় চলে, ঠিক আছে। তারপরে দেখো অবাধ শ্বসনে 1 অণু গ্লুকোজ জারিত হয়ে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? অবাধ শ্বসন পড়াইছি না, ওই 2টা ATP বা 56 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কিসে পরিণত করে বলো? অণুজীব মানে হচ্ছে ওই যে ব্যাকটেরিয়া বা ইস্ট, এরা তাইলে কার্বোহাইড্রেট মানে শর্করা মানে গ্লুকোজ বুঝাচ্ছে এই ক্ষেত্রে, তাহলে এরা গ্লুকোজকে জারিত করে যে অবাধ শ্বসন হয়। অণুজীব মানে ব্যাকটেরিয়া বা ইস্টকে বুঝাচ্ছে এই ক্ষেত্রে এখন, ঠিক আছে, ব্যাকটেরিয়াকে বুঝাচ্ছে। তাহলে এগুলো কি করে? অবাধ শ্বসন করে না? তাহলে এগুলো যদি অবাধ শ্বসন করে তাহলে অবাধ শ্বসনে তাহলে কি হবে বলো? কার্বোহাইড্রেট থেকে কি পাওয়া যাবে বা গ্লুকোজ থেকে কি পাওয়া যাবে? ল্যাকটিক অ্যাসিড পাবা তুমি, ল্যাকটিক অ্যাসিড অথবা ওই যে ইথানল পাবা। এই তো অ্যান্সার হচ্ছে। তাহলে বুঝতেই পারতেছো অবাধ শ্বসন ঘটে কোন উদ্ভিদে? ইস্ট। দেখছো পারা যাবে না। অবাধ শ্বসনে কোনটি উৎপন্ন হয়? এই যে দেখো ইথানল উৎপন্ন হয়, পারা যাবে না। সাথে কি কার্বন ডাইঅক্সাইড হয়। সবাধ শ্বসন কয়টি ধাপে হয়? 4টা ধাপে। অবাধ শ্বসন কয় ধাপে হয়? 2 ধাপে, পারা যাবে না। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া সবাধ শ্বসনের কোন কোন ধাপের সাথে সম্পর্কযুক্ত বলো? মাইটোকন্ড্রিয়া আধুনিক নিয়ম অনুযায়ী অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই 3টাই মাইটোকন্ড্রিয়াতে হয় আধুনিক ধারণা অনুযায়ী। আর যদি একটু আগের ধারণা চিন্তা করো তাহলে হচ্ছে ক্রেবস চক্র আর হচ্ছে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ শেষের 2টা মাইটোকন্ড্রিয়াতে হয় আর ধরে নেওয়া হয় যে প্রথম 2টা সাইটোপ্লাজমে হয়। তো এটা ওই সেন্সে ওই শেষের 2টা অর্থাৎ 3 আর 4 নম্বর ধাপটা মাইটোকন্ড্রিয়াতে হয় আর প্রথম 2টা হচ্ছে সাইটোপ্লাজমে হয় আগের ধারণা অনুযায়ী। বর্তমানে কলেজে উঠলে দেখবা যে আসলে প্রথমটা বাদে বাকি সবগুলাই মাইটোকন্ড্রিয়াতেই হয়। ওকে, কোনটি সবাত অবাধ উভয় শ্বসনেরই প্রথম পর্যায়ে? পারবা না। গ্লাইকোলাইসিস। পাইরুভিক অ্যাসিডের সংকেত কোনটা? তোমার আমি একদম ভেঙে শিখাইছি, তাহলে পারা যাবে না। ওই যে CH3 C ডাবল বন্ড ও COOH, ব্যাস গুনে দেখবা কয়টা হাইড্রোজেন আছে, কয়টা অক্সিজেন আছে, কয়টা কার্বন আছে। অ্যাসিটাইল কোয়ে ধাপে কত অণু ATP উৎপন্ন হয়? পারা যাবে না। 2টা NADH+H+ তৈরি হয়, তাহলে 2টা থেকে সব মিলে 6টা ATP হয়, দেখাইছিলাম। ক্রেবস চক্রে মোট কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? 4টা, দেখাইছি না। 6 অণু FADH2 হতে কত অণু ATP উৎপন্ন হয়? প্রত্যেকটা FADH2 থেকে 2টা করে ATP আসে, তাহলে 6 দুগুণে 12টা আসবে, পারা যাবে না। দেখো 1 অণু FADH2 থেকে কয় অণু ATP তৈরি হয়? 2টা, কিছু হইলো এগুলা? ক্রেবস চক্রে কতটি ATP উৎপন্ন হয়? 24টা, দেখছো এগুলা সব আসে। বায়ুতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়? মাত্র পড়াইছি, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে ওই ব্যালেন্স করার জন্য কম শ্বসন হয় তখন, ঠিক আছে। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত? 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, মাত্র দেখাইলাম। দিনের বেলা শ্বসনের হার বেড়ে যায় কেন? কারণ দিনের বেলা সূর্যের আলোর কারণে পত্ররন্ধ্র খুলে যায়, ফলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা সহজ হয়ে শ্বসন বেড়ে যায়। রুটি তৈরির সময় কোনটির চাপে রুটি ফাঁপা হয়? ওই যে ইস্ট, রুটি তৈরির কাজে ইস্ট ব্যবহৃত হয় পাউরুটির কাজে। তো ইস্টে অবাধ শ্বসনের ফলে ইথানল আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা রুটিকে ফুলাইতে সাহায্য করে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। আর মদ্য শিল্পেও কি ওই যে অ্যালকোহল, ইথানল কাজে লাগে, ঠিক আছে, এগুলো একটু MCQ আসে। আর মাংসপেশিতে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। ওকে, তাহলে পারা যাবে। তাহলে দেখো এটা তোমাদের জাদিদ ভাইয়ার ছবি, তো তোমাদের আমি তুরাব ভাইয়া, জাদিদ ভাইয়া, সব ভাইয়া মিলে আমরা সবাই কিন্তু ঢাকা মেডিকেলে, ঠিক আছে। তো তোমাদেরকে একদম বেস্ট লেভেলে আমরা কলেজ লাইফে হচ্ছে বায়োলজি পড়াই। আর তোমরা হয়তো বা যাদের মেডিকেল টার্গেট, বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম RTDS, সেটা আমাদেরই প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি স্টুডেন্ট হচ্ছে আমাদের কাছে অনলাইনে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন পড়ে, প্লাস ইন্টারে হচ্ছে তোমার বায়োলজি পড়তেছে। সো বুঝতেই পারতেছো তোমাদের যখন বড় হবা, তোমরা যখন SSC 26, 27, 28 আমাদের কাছে চলে আইসো, একদম বেস্ট লেভেলে ছবি এঁকে আমরা বায়োলজি পড়াবো। এটা তো একটা শর্টকাট ক্লাস ছিল, জন্য ফার্স্ট কেসি, ঠিক আছে, বুঝতে পারতেছো? ওকে, কলেজ লাইফেও তোমাদেরকে পড়াবো আর স্কুলেও তোমাদেরকে আমরা পড়াবো, টেনশন করো না। ওকে, তাহলে অবশ্যই DS ডাইনামিক স্কুল এটা ফলো দিয়ে রাখবা। তাহলে DS ডাইনামিক স্কুল এটা অবশ্যই ফলো দিয়ে রাখবা, যেখানেই পাও না কেন। টিকটকে পাইলে টিকটকে ফলো দিয়ে রাখবা, ফেসবুকে পাইলে ফেসবুকে, ইউটিউবে পাইলে ইউটিউবে, আর হচ্ছে ইনস্টাতে পাইলে ইনস্টাতে হচ্ছে ফলো দিয়ে রাখবা। আর আমাদেরকে মানে মেসেজ দেওয়ার জন্য, যে আমাদের সাথে কথা বলতে চাইলে অবশ্যই আমাদের DS ডাইনামিক স্কুল ফেসবুক পেজে মেসেজ দিও, ঠিক আছে। ফেসবুকে যে এটা লিখে সার্চ দিয়ে পেজ পাবা, মেসেজ দিও, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো মতো হচ্ছে পড়ো।